বড় করা হয়েছে। এই যে অঙ্ক, এটা হলো এফ, বের করতে বলছে। এই যে দেখো, এই হলো অঙ্ক, কত বড় অঙ্ক, এল স্কেল পটেনশিয়াল বের হয়েছে, শেষ মতো গ্রাফ করছে, এটা এল রেজাল্ট। দেখো কত বড় অঙ্ক। এখনো পর্যন্ত নেটে সার্চ করলে বেশিরভাগ অঙ্কই দেখবে এরকম লম্বা লম্বা করে করা। সেটাকে এক লাইনের ভিতরে করা হয়েছে, মানে তোমাকে অবশ্যই টেকনিকটা বুঝতে হবে খুব মন দিয়ে, কারণ 2 পৃষ্ঠা জুড়ে তো অঙ্ক করবে না এখন, নিশ্চয়ই এক লাইনেই করতে চাইবে। টেকনিকটা ধরতে হবে, একটু মন দিয়ে শোনো টেকনিকটা কি আমি বলছি। প্রথমত এই হলো আমার উদ্দেশ্য, আমি টিটাকে গ্রাডিয়েন্ট করে এ পেয়েছি। এটা হলো প্রথম ছিল, টিটাকে গ্রাডিয়েন্ট করলে আমি এ পাই। এখন আমার এ দেওয়া আছে, এখন দেওয়া আছে কিন্তু এইটা আমার উল্টো কাজটা করতে হবে, টি বের করতে হবে। তার সূত্র হলো এটা, আমি যদি টি বের করতে চাই, এ ভেক্টর প্রশ্নেই দেওয়া আছে, তার সঙ্গে ডিএল থাকবে, সেটাকে ইন্টিগ্রেশন করলেই চলে আসবে। তাহলে আমরা স্কেলার পটেনশিয়াল পাবো। এটা হলো স্কেলার, টিটা তো স্কেলার, স্কেলার পটেনশিয়াল, এটার নাম হলো স্কেলার পটেনশিয়াল। এই হলো আমার কাজ, এ ডট ডিএল। এইবার শোনো ডিএল কি। এলটা কিন্তু ভেক্টর, ভেক্টর গুলো তুমি চিনতে পারছো কিনা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে কোনটা ভেক্টর কোনটা স্কেলার, এই পার্থক্য তুমি বোঝো কিনা এটা খুব ইম্পর্টেন্ট। এলটা কিন্তু ভেক্টর, খেয়াল করে দেখো, এল বোল্ড করে দেওয়া আছে, এটা তো ভেক্টর অবশ্যই, এলটাও ভেক্টর। এখন শোনো ডিএলটা কি। ডিএল হলো খুব সিম্পল, ডিএলটা খুব সিম্পল, ইউ1 এর ক্যাপ সাথে ডি ইউ1 সাথে এইচ1 প্লাস একইভাবে ইউ2 এর ক্যাপ ডি ইউ2 সাথে এইচ2 প্লাস ইউ3 ক্যাপ ডি ইউ3 সাথে এইচ3। দেখো তিনটা জিনিস নিয়ে নিয়ে হয়েছে, একটা হলো ইউ1 ক্যাপ, ডি ইউ1 আর এইচ1। যদি আমি কার্টেসিয়ান মুডে করি, তাহলে ইউ1 এর ক্যাপ, এটা হচ্ছে ইউ1 এর ক্যাপ, এই যে এক্স ক্যাপ, ডি ইউ1 ডিএক্স, আর এইচ1 এইচ2 এইচ3 তো 1, তাহলে এক্স ক্যাপের সাথে ডিএক্স, ওয়াই ক্যাপের সাথে ডিওয়াই, জেড ক্যাপের সাথে ডিজেড। খুবই সিম্পল, খেয়াল করে দেখো খুবই সিম্পল, এক্স ক্যাপ ডিএক্স, ওয়াই ক্যাপ ডিওয়াই, জেড ক্যাপ ডিজেড, এটা হলো কার্টেসিয়ানের জন্য। আর যদি স্ফেরিক্যাল হয়, স্ফেরিক্যালটাই দেখাই, আর ক্যাপ থাকবে, সঙ্গে ডি আর থাকবে, সঙ্গে এইচ1, তারপরে থেটা ক্যাপ থাকবে, সঙ্গে ডি থেটা থাকবে, সঙ্গে এইচ2, ফাই ক্যাপ থাকবে, সঙ্গে ডি ফাই থাকবে, আর সঙ্গে হলো আর সাইন থেটা। বলো ডি বুঝছো কিনা, ডিএল বুঝছো কিনা? ইয়েস স্যার। যদি সিলিন্ড্রিক্যাল হয়, সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে কি হবে, স্মলারের ক্যাপ সঙ্গে ডি আর, ফাইয়ের ক্যাপ সঙ্গে ডি ফাই, কিন্তু সঙ্গে এইচ2, তারপরে জেড ক্যাপ সঙ্গে ডি জেড। দেখো ক্যাপ আছে, ডি আছে, আর এইচ1 এইচ2 এগুলো আছে, এই তিনটা জিনিস মিলে হয় ডিএল, ডিফারেন্সিয়াল লেন্থ। ডিফারেন্সিয়াল লেন্থ ডিএল, তোমরা অবশ্য ডিএলটা ম্যাথ 3তেও করেছো, ম্যাথ 3তে ফাইনাল টার্মের প্রথম চ্যাপ্টার, চ্যাপ্টার 6 যেটা ম্যাথ 3তে ফাইনাল টার্মের প্রথম চ্যাপ্টারে, ওইখানে যখন আমরা লাইন ইন্টিগ্রেশন করি সেখানে ডিএল ইউজ করা আছে, ডিএল ওইখানে ইউজ করা হয়েছে। তখন শুধু ওই যে ডিএক্স এটা দেখেছো, তখন কিন্তু ওই যে থেটা ফাইয়ের গুলো দেখো নাই, শুধু এইটুকু দেখেছো। এই হলো ডিফারেন্সিয়াল লেন্থ। তো এর সাথে ডিএল এর ডট গুণ, আরো শর্টকাট আছে, আমি আরো শর্টকাট বলবো, এই অঙ্ক আসলেই অনেক শর্টকাটে করা হয়েছে, তো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তো বলো ডিএল তো বুঝতে পারছো, তাহলে অঙ্ক শুরু করি। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে অঙ্ক শুরু করা যাক। এখন এর সাথে ডিএল এর ডট গুণ করলে এটার একটা শর্টকাটও আছে, এটা তো প্রশ্নেই দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে, এটা হলো প্রশ্নে দেওয়া আছে এ ভেক্টর। আর ডিএলটা তো ফিক্সড সবার জন্য, কার্টেসিয়ান হলে এরকমই হয়। এইটাকে যদি আমি ডট করি, এক্স এর সাথে এক্স এর ডট, মানে কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই হবে, তো আলটিমেটলি যেটা থাকবে শর্টকাটে বললে, এই যে এই কম্পোনেন্টটা ছিল কিন্তু ফার্স্ট কম্পোনেন্ট, আমি যে এটা দেখাই একটু, এই যে দেখো, এটা ছিল এক্স ক্যাপের সাথে ফার্স্ট কম্পোনেন্ট, ওয়াই স্কোয়ার কস এক্স প্লাস জেড কিউব, এই ওয়াই স্কোয়ার কস এক্স প্লাস জেড কিউবের সঙ্গে থাকবে ডিএক্স, যদি আমি শর্টকাট চিন্তা করি। পরের টার্মটা কি আছে, 2y সাইন মাইনাস ওয়াই, 2y সাইন মাইনাস ওয়াই এর সাথে ডিওয়াই, আর থার্ড কম্পোনেন্ট যেটা আছে 3 ওইটার সাথে ডিজেড। বলো এইটুকু পর্যন্ত
এ প্রশ্নেই দেওয়া ছিল তিনটা কম্পোনেন্ট সঙ্গে dx dy dz। বলো এটুকু কোন ইজি? Yes, জি sir. স্যার। এই হলো অঙ্কের একটা লাইন। আমি যে বললাম এক লাইনের অঙ্ক, এই সেই একটা লাইন। তাহলে এবার খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ আমি 2 পৃষ্ঠার অঙ্ক এক লাইনে করে দিয়েছি। তো এটা এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ভালো করে মন দিয়ে শোনো, এটুকু না পারলে অঙ্কে আটকে যাবে। আর এই এক লাইন থেকেই অঙ্ক কিভাবে আসছে সেটা দেখানোর আগে আমি একটা বেসিক জিনিস দেখিয়ে আসি। আমি ডেরিভেটিভ করছি এক্স এর সাথে জেড কিউব গুণের সূত্র। আগে একটা বেসিক আইডিয়াটা ক্লিয়ার করে আসি। আমি এক্স ইন্টু জেড কিউবকে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশনের গুণের সূত্র। প্রথমে এক্স রেখে দিলাম, জেড কিউবকে ডেরিভেটিভ করলে 3z স্কোয়ার, জেডটাকে আরেকবার করতে হবে, প্লাস এইবার জেড কিউব রেখে দিয়ে এক্সটাকে ডেরিভেটিভ করলে ডিএক্স। বলো ডিফারেন্সিয়েশনের গুণের সূত্র। আমি একটাকে রেখে দিয়ে প্রথমে এক্স রেখে দিলাম, জেড কিউবকে করলাম, প্লাস এবার জেড কিউব রেখে দিয়ে এক্স কে করলাম। এটা তো বোঝো সিম্পল মাল্টিপ্লিকেশন রুল। এটা তো ক্লিয়ার, ঠিক কিনা? ইয়েস স্যার। Yes, sir. তো এইটা ইকুয়াল যদি এইটা হয় তাহলে তো উল্টো দিকেও যাইতে পারি। আমার যদি এটা দেওয়া থাকে নিচেরটা দেওয়া থাকে তাহলে আমি ইকুয়াল দিয়ে তো উপরটা লিখতেই পারি, ঠিক কিনা? ইয়েস স্যার। আমি যদি এইটাকে ডেরিভেটিভ করে এটা লিখতে পারি, এটা তো ইকুয়াল, তাহলে নিচেরটা থেকে উপরটা লিখতে পারি। আমি এই দিকে যাব এখন। এইখানে দেখো আমি এটা একটু শর্টকাট করি, শর্টকাট না সরি, এটা একটু আমি একটু ডিটেল করি যাতে করে বুঝতে সুবিধা হয়। প্রথম অঙ্কটা পরে শর্টকাটটা ধরে নিতে পারবে, প্রথমে বোঝার জন্য আমি এটাকে একটু ডিটেল করি। আমি এই পার্টটা একটু কপি করে নিয়ে যাই, দেখি এটাকে আমি একটু ডিটেল করে করবো। প্রথম পরে এসে ফিরে আসছে, শর্টকাটটা পরে দেখাবো, আগে ডিটেলটা করে আসি, কারণ ডিটেল করলে বুঝতে বেশি সুবিধা হবে, পরে শর্টকাট বুঝতে পারলে আরো ভালো। এই ডিটেল বলতে এক লাইনের ডিটেল আর কি, এই লাইনটা কিভাবে আসছে সেই ডিটেলটা করব। এইটা আছে এই যে প্রথম কম্পোনেন্টের সাথে ডিএক্স, তারপরে ডিওয়াই, থার্ড কম্পোনেন্টের সাথে ডিজেড। একদম শর্টকাট যদি চিন্তা করো, প্রথম কম্পোনেন্ট ডিএক্স, তারপর ডিওয়াই, তারপর থার্ড কম্পোনেন্টের সাথে ডিজেড। এটাকে আমি একটু ভেঙে লিখি, ওয়াই স্কোয়ার cos x dx প্লাস জেড কিউব ডিএক্স। ভেঙে ভেঙে দিচ্ছি, গুণ করে দিচ্ছি, 2y sin x dy মাইনাস y dy প্লাস 3x z স্কোয়ার dz আবার প্লাস 2dz। বলো ঠিক লিখেছে কিনা? এটা কি ঠিক লিখেছে কিনা? ইয়েস স্যার। না, এটা ঠিক লিখি জি নাই। স্যার। এটা ঠিক লিখি নাই, আমাকে ব্র্যাকেট দিতে হবে। মনে করো তুমি গুণ করছো, আমি দেখেছি এটা আমি দেখেছি, তাহলে ফার্স্ট কুইজের খাতা দেখতে গিয়ে দেখেছি। মনে করো এরকম আছে 1/12 a স্কয়ার মাইনাস 2a। কি হলো এর মানে? কি এর মানে এই 12টা কোথায় ভাগ হয়েছে? 1/12 স্যার a স্কয়ারের সাথে। a স্কয়ারের সাথে, এটার সাথে কি আছে? এটার সাথে কি a স্কয়ারটা আছে? অবশ্যই এখানে ব্র্যাকেট হবে। এরকম ভুলও বেশ কয়েকজন করে রেখেছে, এটা কিন্তু ভুল, কারণ 12টা শুধু a স্কয়ারের সাথে ভাগ হয়ে যাবে, এটার সাথে কিন্তু হবে না, তোমাকে অবশ্যই ব্র্যাকেটে আটকাতে হবে। তো এইখানে একটা ব্র্যাকেট লাগবেই, কারণ ইন্টিগ্রেশনটা সবার উপরে। এটা একটা কমন সেন্সের ব্যাপার। তো আমি প্রথম জাস্ট এখনো পর্যন্ত অঙ্ক করেই নাই, শুধু ওই যে ডিএক্স ডিওয়াই ডিজেড দিয়ে লিখে ভেঙে নিয়েছি। এখন দেখো ইন্টিগ্রেশনটা তো আছে, আমি ডেরিভেটিভ করব। প্রথমে হলো এই জায়গাটা খেয়াল করো, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শোনো। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এইখানে দেখো ওয়াই স্কয়ার রেখে, ওয়াই স্কয়ারটাকে রেখে দিয়ে, ওয়াই স্কয়ারটাকে রেখে দিয়ে কাকে ডেরিভেটিভ করে এটা পেয়েছি? এটা পেয়েছি কাকে ডেরিভেটিভ করে? কার ডেরিভেটিভ এইটা? ওয়াই স্কয়ার রেখে দিয়ে এই এটা কার ডেরিভেটিভ? এই ডেরিভেটিভটা কার? এইটুকু কার ডেরিভেটিভ? এইটুকু কার ডেরিভেটিভ? sin x এর ডেরিভেটিভ। আমি প্রথম ওয়াই স্কয়ার রেখে দিয়েছি, sin x এর ডেরিভেটিভ করলে কি হয়? cos x। x টাকে আরেকবার করতে হবে, সেকেন্ড রুল বলছে x টাকে আরেকবার করতে হবে, কারণ আমার তো এখানে এরকম যদি থাকে
এটার মানে হচ্ছে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটার মানে কিন্তু আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তো সেই ক্ষেত্রে চেইন রুল লাগে না যদি এক্স থাকে, কিন্তু আমি তো ডি দিয়ে করছি, ডি শুধু ডি দিয়ে করলে কিন্তু প্রত্যেককে আবার ডেরিভেটিভ করে নিতে হয়। cos x এ করেছি বা sin x এ করে cos x পেয়েছি, x টাকে আরেকবার করতে হবে, চেইন রুল কিন্তু এটাই বলছে। sin x এ করে পেয়েছি cos x কে আরেকবার করতে হবে, কারণ আমি কার সাপেক্ষে জানি না। তো যখন আমি জানি না কার সাপেক্ষে, সবার সাপেক্ষেই আছে, এখানে x এর সাপেক্ষেও আছে, y এর সাপেক্ষেও আছে, z এর সাপেক্ষেও আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম করে রাখতে হয়। তো sin x এর ডেরিভেটিভ cos x, তুমি যদি এইটুকু বোঝো তাহলে বাকি পার্ট ইজি, শুধু এইটুকু ধরতে পারলেই। এখানে y স্কয়ার রেখে দিয়ে sin x এর ডেরিভেটিভ করে cos x dx আসছে। যদি বুঝতে না পারো ইন্টিগ্রেশন করলেও হবে, cos x dx এর ইন্টিগ্রেশন করো তাও হবে, সেটা হলেও হয়। মনে করতে বুঝতে পারছো না এটা কার ডেরিভেটিভ, এটাকে ইন্টিগ্রেশন করে দিলেও পাবে। তো এইখানে আমি y স্কয়ার রেখে দিয়ে sin x এর ডেরিভেটিভ করেছি, আর এইখানেই আরেকটা পার্ট আছে দেখো তাহলে, যেখানে sin x রেখে দিয়ে, এই যে sin x রেখে দিয়ে y স্কয়ার কে ডেরিভেটিভ করেছি। ঠিক আছে, ইয়েস স্যার। এই একটা আর এই একটা, বলো ধরতে পারলে কিনা। গুণের সূত্র, প্রথমে y স্কয়ার রেখেছি, sin x এ করেছি, আর ওইখানে sin x রেখেছি, গুণের সূত্র sin x রেখেছি, y স্কয়ার করেছি, তাহলে 2y dy। ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে। Yes, sir. আচ্ছা একটু একটু লাইনে থাকো তো, জাস্ট। আচ্ছা বলো, এই পর্যন্ত ক্লিয়ার? এটা এইটুকু ক্লিয়ার হলে কিন্তু বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে বাকিটা অটোমেটিক চলে আসবে। এইবার আরেকটা পার্টে যাই, এটাতে যাই। বলো এটাতে কি আছে, কার ডেরিভেটিভ, কি আর কি বসবে এখানে? এটাতে কি বসবে? 3z। 3z না, এখানে জেড কিউব রেখে এক্স কে ডেরিভেটিভ করেছে, এটা ধরতে না পারলে অঙ্ক করতে পারবে না। জেড কিউব রেখে এক্স এ করে ডিএক্স পেয়েছে, ঠিক না? ইয়েস স্যার। Yes, sir. জেড কিউব আমি বলেছি শর্টকাট আছে, যদি বুঝতে না পারো কি করব, ইন্টিগ্রেশন করলে পেয়ে যাবে। ইন্টিগ্রেশন করো, জেড কিউব রেখে ইন্টিগ্রেশন করো, কারণ এটা তো ডিএক্স, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, করলে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স পেয়ে যাবে। আরেকটা পার্ট দেখো যেখানে কিনা, এটা আবার কি, আরেকটা কাজ আছে যেখানে কিনা এক্স রেখে দিয়ে, এক্স রেখে দিয়ে, এই যে এক্স রেখে দিয়ে জেড কিউব কে করেছি। তাহলে জেড কিউব করলে কি হবে,
3z স্কয়ার dz Yes, sir. মিলেছে মিলেছে তাহলে এই দুইটা। Yes, sir. আর এইটার জন্য কোনো কিছু করার দরকার নেই, কারণ এইখানে শুধুমাত্র y, তো ইন্টিগ্রেশন করতে আমার কোনো প্রবলেম হবে না। এইখানেও কিছু করার দরকার নেই, কারণ এখানে শুধুমাত্র z, এখানেও ইন্টিগ্রেশন করতে কোনো প্রবলেম হবে না। একটা ব্র্যাকেটে আটকাও, পরের লাইনে অ্যান্সার চলে আসবে। ইন্টিগ্রেশন আর ডি কেটে গেলে এটা y স্কয়ার sin x, এইখানে হচ্ছে z কিউব x, ডি আর ইন্টিগ্রেশন কেটে যাবে, মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তো অপোজিট, তাহলে এখানে y স্কয়ার বাই 2 সিম্পল ইন্টিগ্রেশন 2z আর একটা কনস্ট্যান্ট, এর অ্যান্সার এক লাইনের অঙ্ক। বলো সহজ কিনা, সহজ হলো কিনা? 2 পৃষ্ঠা করতে দিলে অনেক কিছু করতে হতো, সেই তুলনায় অনেক সহজ হয়েছে। Yes, sir. এই যে ম্যাচ হলো, একটা ম্যাচ হলো না, ওই যে ওয়াই স্কয়ারের সাথে সাইনের এখানে জেড এর সাথে এক্স এর একটা যে ম্যাচ হলো, এই ম্যাচটা কিন্তু সব ভেক্টরের ক্ষেত্রে হবে না। শুধুমাত্র যে ভেক্টরের ডেরিভেটিভ ওই যে কার্ল 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 করে জিরো হয়েছে মানে কনজারভেটিভ, শুধুমাত্র ভেক্টর যদি কনজারভেটিভ হয় তাহলে এই ম্যাচিংটা হবে, তখন এইভাবে স্কেলার পটেনশিয়াল বের করা যাবে। আর যদি কনজারভেটিভ না হয় তাহলে স্কেলার পটেনশিয়াল সেখান থেকে বের করা যায় না। তো স্কেলার পটেনশিয়াল বের করতে গেলে প্রথমত কনজারভেটিভ জিরো হতে হবে, কার্ল জিরো হতে হবে, কনজারভেটিভ হতে হবে, তারপর এটা করতে পারবো। এরপরে যে কোনো ভেক্টর কার্ল জিরো হওয়ার পরে করা যাবে। কার্ল জিরো করার ব্যাপারটা তো খুব ইজি, তুমি চাইলে কার্ল জিরো এখান থেকে কার্ল করতে পারো। এই ভেক্টরটা কার্ল করে দেখো। আমি যদি কার্তেসিয়ানে কার্ল করি, কার্তেসিয়ানে কার্ল করি, কার্তেসিয়ানের জন্য লেখাও লাগে না, কার্তেসিয়ান শুধু এক্স ওয়াই জেড দিয়ে দিলেই মনে হয় হয়ে যায়, মনে হয় এর জন্য কিছু লেখাও লাগে না। কার্তেসিয়ানটা তো কমন। দেখি কম্পোনেন্ট গুলো একটু দেখি, চেক করে দেখি। ওয়াই স্কয়ার কস এক্স, ওয়াই স্কয়ার সাথে হলো cos x, তারপরে এখানে হচ্ছে 2y sin x minus y, 2y sin x minus y, 2y sin কি আছে 3x z square plus 2, থার্ড কম্পোনেন্ট 3x z square plus 2, 3x z square, এখানে দেখি কোথাও ভুল করেছে কিনা। y স্কয়ার cos x, আচ্ছা প্লাস z কিউব দিতে ভুলে গেছি, প্লাস z। চলো কাল কি আসছে? Zero, sir. তিনটা কম্পোনেন্টে জিরো, তিনটা কম্পোনেন্ট জিরো মানে সবই জিরো হয়ে যাবে। তো কার্ল করার তো সহজ আছে, শুধু তোমাকে এটা অবশ্য তুমি এইভাবে শর্টকাটে করতে পারবে না, এটা তোমাকে হাতে হাতেই করতে হবে, এটা তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনে করতে হবে। কার্ল জিরো হতে হবে, যদি কিনা কার্ল জিরো হয় তাহলে আমি ভেক্টর গুলোকে এইভাবে অ্যাডজাস্ট করতে পারি। আরেকটা প্র্যাকটিস করা যাক। আমরা কোনটা করলাম? এটা করলাম। একটা এক্সারসাইজ থেকে করি, এটা করি না, এটা না তো, এইটা অঙ্ক হলো এইটা, এটা করি। প্রথমত এটার কার্ল জিরো হতে হবে, না হলে কিন্তু হবে না। আবারও বলছি, কার্ল যদি জিরো না হয় তাহলে হবে না। তো কার্ল জিরোটা একটু চেক করে নিই আগে। আগে আমি কার্ল জিরো আছে, যদিও কার্ল জিরো গুলো এখানে দেওয়ার কথা, তারপর একটু চেক করে নিই কার্ল জিরো আছে কিনা। এটা থেকেই করতে পারবো। প্রথম হচ্ছে সাইন ওয়াই প্লাস ওয়ান, সাইন ওয়াই প্লাস ওয়ান, সাইন ওয়াই, এটা সাইন করো, ইন ওয়াই প্লাস ওয়ান। তারপর টার্ম হচ্ছে 2yz প্লাস এক্স কস ওয়াই, 2yz, 2y এখানে z দিলাম, z প্লাস এক্স কস ওয়াই, এক্স এর সাথে কস ওয়াই, এখানে কস। টাইপ করাটাই কাজ, আর কোনো কাজ নাই। এটা কি ওয়াই স্কোয়ার মাইনাস 3, ওয়াই স্কোয়ার মাইনাস 3, ঠিক আছে। কার্ল জিরো আছে, তাহলে অঙ্ক শুরু করা যায়। কার্ল জিরো আছে, বলো কেউ যদি আমার সাথে সাথে কমেন্ট করতে চাও
আমি স্কেলার পটেনশিয়াল বের করছি, সূত্র হলো এ ডট ডিএল, দুটাই ভেক্টর, তার মানে শর্টকাট চিন্তা করলে আমি শর্টকাটেও লিখে দিতে পারি। একটা হলো সাইন ওয়াই প্লাস 1 এর সাথে ডিএক্স, আর 2yz প্লাস এক্স কস ওয়াই এর সাথে ডিওয়াই, আর প্লাস জেড স্কয়ার মাইনাস 3 এর সাথে ডিজেড, অবশ্যই ব্র্যাকেট। ভেঙে নেই একটু, এটা একটু ভেঙে নিয়েই করি। প্রথমে হলো সাইন ওয়াই এর সাথে ডিএক্স প্লাস ডিএক্স প্লাস 2yz dy প্লাস এক্স cos y dy প্লাস জেড স্কয়ার ডিজেড মাইনাস 3 ডিজেড, অবশ্যই ব্র্যাকেট থাকবে, পুরোটার উপর ইন্টিগ্রেশন। বলো কি হবে, প্রথমে কি হবে, প্রথমটা কি হবে বলো, কথা বলো দেখি পারো কিনা, বলো। স্যার লাস্টেরটা ওয়াই স্কয়ার হবে না? লাস্টেরটা কোথায়? sin by x স্যার প্রথমে যে sin y প্রশ্ন লিখছেন ওখানে প্রথমে লিখেছি ওয়াই স্কয়ার, আছে এটা ওয়াই স্কয়ার, এটা ওয়াই স্কয়ার মাইনাস 3, ওয়াই স্কয়ার মাইনাস 3। ওকে ঠিক আছে, ওয়াই স্কয়ার মাইনাস 3, ওয়াই স্কয়ার মাইনাস 3, হ্যাঁ ঠিক আছে। বলো এখন বলো, এটা বলো প্রথমটা থেকে কি আসবে? স্যার sin y x স্যার। হ্যাঁ তাহলে এক্স এর সাথে সাইন ওয়াই দিয়ে দিলাম। প্রথমে সাইন ওয়াই রেখে এক্স এ করেছি, আর এক্স রেখে সাইন ওয়াই কোথায়? এক্স রেখে সাইন ওয়াই এই যে এটা, এক্স রেখে সাইন ওয়াই এই যে এটা একটা, এটা একটা, ঠিক আছে। প্লাস Yes, sir. ডিএক্স নিয়ে কোনো ঝামেলা নাই, ডিএক্স তো একা একাই করা যাবে, ডিএক্স আমার অ্যাডজাস্ট করা লাগবে না। যেগুলোতে কিছু নাই, এক্স এর সাথে যদি এক্সই আছে সেগুলো অ্যাডজাস্ট করা লাগে না, যেমন এখানে 3dz, এখানে কিছু করা লাগবে না, এটা অটোমেটিক করা যাবে, এটা অটোমেটিক করা যাবে। পরের পার্টে আসি, পরের পার্ট এটা, এটা থেকে বের হবে। বলো কে কে, কে রেখে কাকে ডেরিভেটিভ করা হয়েছে এখানে, কে রেখে কাকে ডেরিভেটিভ করা হয়েছে? এটা থেকেও দেখতে পারো, sir এই y দুটা থেকে। square z ওয়াই স্কয়ার জেড, এই যে Yes, sir. প্রথমে জেড রেখে ওয়াই স্কয়ার করছি, তাহলে 2y dy, আর এখানে ওয়াই স্কয়ার রেখে ডিজেড মাইনাস 3 ডিজেড। এই হলো আমার মোটামুটি ম্যাচ হয়ে গেছে, পরের লাইনে অ্যান্সার চলে আসবে এক্স সাইন ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই স্কয়ার জেড মাইনাস 3z প্লাস সি। সহজ কিনা? বলো ইজি কিনা? Yes, sir. একটা অন্য মুডে করি, অন্য মুড বলতে একটা স্পেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল এরকম কিছু একটা করি। এটা কিসে? এটা হলো সিলিন্ড্রিক্যাল, এটা করা যাক যদি হয়, এখানে করি, এটা করতে প্রশ্ন। এটা কোন অঙ্কটা ছিল? দেখো আমি সিলিন্ড্রিক্যাল করবো এখন এটা। সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে টি আসবে এ ডট ডিএল, এ ডট ডিএল থেকে আসবে হচ্ছে প্রথমে 2rz মাইনাস cos ফাই সঙ্গে dr প্লাস সাইন ফাই এর সঙ্গে ডি ফাই, এখানে একটা h2 আসবে, আর প্লাস আর স্কয়ার ডিজেড। দেখো এখানে কিন্তু এই টার্মটা এক্সট্রা, এই প্রথম টার্মের সাথে dr, পরের টার্মের সাথে ডি ফাই, পরের টার্মের সাথে ডিজেড, আর ভিতরে ভিতরে h1 h2 h3, তো সেই জন্য এই আরটা কিন্তু এক্সট্রা আসছে। বুঝতে পারছো এই আরটা কোথা থেকে আসছে? মাঝখানে আরটা এটা। Yes, sir. ঠিক আছে, তাহলে একটু ভেঙে নিই। 2rz dr মাইনাস cos ফাই dr, ভেঙে ভেঙে নিচ্ছি, প্লাস সাইন ফাই আর ডি ফাই প্লাস আর স্কয়ার ডিজেড। এই হলো আমার অঙ্ক। তো প্রথমে যখন যাচ্ছি এইটাতে ডেরিভেটিভ হয়েছে কার? বলো 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 কে? r square z স্যার। আর R স্কয়ার square জেড, Z. ঠিক আছে ঠিক আছে, জেড রেখে আর স্কয়ার, ঠিক আছে। আর এখানে দেখো আর স্কয়ার জেড, এই যে এটা,
এটা একটা আর এটা একটা। এবার প্লাস এইখানে ডেরিভেটিভ, এইখানে কিন্তু এটা থেকেও দেখতে পারবে, এটা এটা হচ্ছে sin phi হ্যাঁ এটা হচ্ছে যে এটা এই দুটো থেকে আর কি। স্যার এটাতে cos আর phi আর আর এর সাথে cos phi একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাসটা লাগবে, গল্পনা করে জানি না কোথায় গেল। এইখানে হলো প্রথমে না মাইনাস না প্লাসই আছে, এখানে একটা মাইনাস আছে, বাইরে একটা মাইনাস আছে। ঠিক আছে, আমি মাইনাসটা এখানে রেখে দিই, মাইনাস নিয়ে ঝামেলা না করে এই মাইনাসটা আমি এখানে রেখে দিলাম, মনে করো মাইনাস। তো মাইনাস যদি হয় তো দেখো cos phi রেখে আর কে ডেরিভেটিভ, ঠিক আছে না? cos phi রেখে আর কে ডেরিভেটিভ, তাহলে আরেকটা পার্টে আর রেখে cos phi কে করলে মাইনাস, ওই যে সেই মাইনাসের জন্য এই মাইনাসের সাথে সেই মাইনাস অ্যাডজাস্ট হবে, cos এর ডেরিভেটিভ হচ্ছে sin phi, আর রেখে দিয়ে sin phi d phi, কারণ cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, এই বাইরের মাইনাসের সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে প্লাস হয়ে যাবে। এই হলো আমার শেষ, তাহলে এটা হলো r স্কয়ার z মাইনাস r cos phi প্লাস c। ডেরিভেটিভটা আলাদা করে করে দেখো, এটা একটু আলাদা করে করে দেখো। প্রথমে আর কে করা হয়েছে, dr হয়েছে, আর পরে আর রেখে cos phi কে করলে মাইনাস sin phi, তো ওই মাইনাসের সাথে মিলে সেটা প্লাস হয়ে যাবে এই বাইরের মাইনাসের সাথে। ঠিক আছে, এখন Yes, sir. সিলিন্ড্রিক্যাল একটা করি তাহলে, না স্ফেরিক্যাল একটা করি, করে শেষ করি। একটা স্ফেরিক্যাল করা যাক, দেখি স্ফেরিক্যাল দিয়েছে কিনা। তবে এইখান থেকে কার্তেসিয়ান দেওয়ার সম্ভাবনাটা বেশি, এইখান থেকে আমি কার্তেসিয়ান, এখানে স্ফেরিক্যাল তোলেই নাই, আমি চাইলে একটা এইখান থেকে নিয়ে করতে পারি, তবে এইখান থেকে কার্তেসিয়ান দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর একটা স্ফেরিক্যাল করি। স্ফেরিক্যাল এখন করছি। ও আর একটা ব্যাপার একটু বলতে ভুলে গেছি, মাঝখানে একটা ব্যাপার মিস হয়ে গেছে। এই অঙ্কের কিন্তু আরেকটা পার্ট আছে, এই অঙ্কের আরেকটা পার্ট আছে, সেটা হলো আমরা এই অঙ্কের সাথে একটা একটা লাইন এক্সট্রা পাবো, সেটা একটু বলা হয় নাই, সেটা একটু বলে দেয় আগে। এই অঙ্কের পার্ট হলো প্রথমে দেখাতে হবে কনজারভেটিভ, মানে কার্ল জিরো, প্রথম পার্ট কার্ল জিরো। তো এটা আমি দেখাতে সাধারণত বলবো না, কারণ কার্লের পরীক্ষা আমি সেকেন্ড কুইজে নিয়ে নিচ্ছি, এই জন্য আলাদা করে কার্ল হয়তো দেখাতে বলবো না, তারপরে প্রথম পার্টটা ওইভাবে লাগবে না। তারপর যদি লাগে কার্ল জিরো করতে হবে, কার্ল জিরো না হলে কিন্তু এই অঙ্ক হবে না, এইভাবে ম্যাথ হবে না। আর সেকেন্ড পার্টে আসছে যে স্কেলার পটেনশিয়াল, ওই যে ইন্টিগ্রেশন করে মাত্র বের করলাম। আর তারপরে আরেকটা এক লাইন এক্সট্রা আছে, সেটা হলো ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান যদি বলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, কতটুকু কাজ হয়েছে, ওয়ার্ক ডান মানে এই পয়েন্ট থেকে এই যে স্কেলার পটেনশিয়াল ফাংশনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভ করেছে, কতটুকু কাজ হয়েছে, তাহলে আমার জাস্ট লিমিটটা বসাতে হবে, লাস্ট লাইন। লিমিটটা একটু মনে রাখো কি কি ছিল, এটা ছিল হচ্ছে, এটা লিমিটটা বসাতে হবে, লিমিট হচ্ছে এই 1 - 1 5 থেকে 2π/2 1 পর্যন্ত। অঙ্কটা কই আমার, কার্তেসিয়ানের অঙ্কটা কি করেছি আমি, কার্তেসিয়ান তো করেছিল ভাই, এটাতে এইটাই তো না উপরেরটা, একটু দেখে আসি কোনটাতে। অঙ্কটা কই আমার, অঙ্কটা হচ্ছে এটা, এটা হলো sin y + 1, এই অঙ্ক, এটা লিমিটটা বলো কি কি আছে, 1 - 1 5, 1 - 1 5, লিমিটটা হচ্ছে কোথা থেকে কোথায় গেছে, আমাকে একটা লিমিট বসাতে হবে। ওয়ার্ক ডান বের করতে গেলে এইখানে আমার লিমিট বসাতে হবে, 1 - 1 5, খুব সহজ, এক লাইনের কাজ। 1 - 1 5 থেকে কোথায় গেছে, 2π/2 1, 2π/2 1, এই হলো আমার লিমিট। এই স্কেলার পটেনশিয়াল ফাংশন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, 1 - 1 5 থেকে 2π/2 1 এ গেছে। লিমিট বসানোর সময় সিটা ওইভাবে কাজে লাগে না, লিমিট বসানোর সময় সি দিয়ে কোনো কাজ হয় না, সি তো কনস্ট্যান্ট মাইনাস কনস্ট্যান্ট জিরোই হয়ে যায়। আমার কাজ হলো প্রথমে আপার লিমিট বসাও, এক্স এর জায়গায় বসবে 2, দেখো খুব সহজ কাজ। sin y মানে হচ্ছে sin π/2, sin π/2
তারপরে প্লাস এক্স এর জায়গায় বসবে 2 প্লাস ওয়াই এর জায়গায় বসবে 5/2 5/2 এর স্কয়ার ইনটু জেড মাইনাস 1 মাইনাস 3 ইনটু 1 এই হলো আপার লিমিট বসে গেল সূত্রে মাইনাস। এবার একইভাবে লোয়ার লিমিট এক্স এর জায়গায় 1, এটা হলো সাইন 1, তারপরে প্লাস এক্স এর জায়গায় আবার 1 না সাইন 1 না সাইন হচ্ছে মাইনাস 1 বুঝতেই পারছো কি করতে হবে ইকুয়াল এটার অ্যান্সার যা হয়। বুঝতে পারছো লিমিট বসানোটা? আপার লিমিটের এক্স ওয়াই জেড একবার বসে যাবে পুরোটা, মাইনাস করে আবার লোয়ার লিমিটের এক্স ওয়াই জেড আবার ওইটার ভিতরে গিয়ে বসবে। তাহলে টোটাল কতটুকু কাজ হয়েছে, এটাই কিন্তু তোমাদের কাজ। নিশ্চয়ই এই ধরনের কাজই থাকবে ফিজিক্যাল ফেনোমেনন নিয়ে যখন কাজ করবে, যখন কোনো কিছু পটেনশিয়াল বের করবে, এগুলো কিন্তু আছে ইঞ্জিনিয়ারদের জন্য, এইসব ক্যালকুলেশন করতে হয়, তখন এইভাবে কাজ করতে হবে, ওয়ার্ক ডান বের করতে হবে। ক্লিয়ার? স্যার লাস্টে প্লাস ওয়ানটা স্যার করতে আসছে কোন প্লাস 1? স্যার মাইনাস এটা 3 করে প্লাস নাই, -3 + 1 এটা হচ্ছে -3z, এটা +1 না, -3 এটা -3, এটা +1 এটা গুণ 1 দিয়েছিলাম, z তো এটা মাল্টিপ্লাই 1 দিয়েছিলাম, এটা প্লাস না, ওকে স্যার z এর ভ্যালু 1 মাইনাস করে আবার এই যে 1 - 1 5 টা আবার একই ভাবে x y z এর জায়গায় বসবে, বসলে আরো আছে, শেষ হয় নাই। এটা বুঝতে পারছো ঠিক কি না? ইয়েস স্যার ক্লিয়ার? যদি এটা হয় 1 0 - 1 থেকে 1 পাই 0, দেখি এটা এই অঙ্কটা কোথায় করে রেখেছি, এই যে এটাতে লিমিট বসবে। এই অঙ্কটা লিমিট দেওয়া ছিল 1 0 - 1 1 পাই 0, 1 0 - 1 থেকে 1 পাই 0। তো প্রথমে আর এর জায়গায় 1 বসবে, জেড এর জায়গায় 0, তাহলে এটা 0 হয়ে গেল, আর এর জায়গায় 1 cos পাই সূত্রে মাইনাস, এবার 1 বসছে আর এর জায়গায় 1, আর এর জায়গায় 1 বসলে এটা 1, যেটা জায়গায় -1, তাহলে এটা -1 মাইনাস মাইনাসে প্লাস, এটা আর এর জায়গায় আবার 1 বসলো, cos 0 হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার হলো এখান থেকে হিসাব করলে যা আসে এটা অ্যান্সার। জাস্ট লিমিটটা আপার লিমিট লোয়ার লিমিট, প্রথমে আপার লিমিট বসবে এক্স ওয়াই জেড এর ওই আর সেটা 5 এর জায়গায় মাইনাস করে। ঠিক আছে? ইয়েস স্যার ঠিক আছে, তাহলে একটা স্ফেরিক্যালও করতে চেয়েছিলাম, স্ফেরিক্যাল দেখে এখান থেকে নিয়ে করি। আর যদি বলো না স্ফেরিক্যাল লাগবে না, পারবো, সহজ, স্ফেরিক্যালটা করেই দিই। বললাম যখন স্ফেরিক্যাল করি, স্ফেরিক্যাল হচ্ছে এই অঙ্ক, এটা এই যে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের অঙ্ক, এটা করি। এইখানে পেজ নেই, কার্ল তো 0 হতেই হবে, সেটা তো চেক করাই লাগবে। আমি যদি একবারে চলে যাই ডিএল এ, তাহলে এটা হচ্ছে এই যে cos থিটার সাথে dr, ঠিক আছে, cos থিটার সাথে dr আর মাইনাস sin থিটার সাথে d থিটা, সঙ্গে একটা এক্সট্রা আর, এটা কি বলতো, এটা h2, এই আরটা কোত্থেকে আসছে, এটা হলো h2, ঠিক আছে, আর h1 ছিল 1। প্রথম কম্পোনেন্টের সাথে dr, সেকেন্ড কম্পোনেন্টের সাথে d থিটা, থার্ড কম্পোনেন্টের সাথে d5, সঙ্গে h1 h2 h3 আসবে। তো এটাকে যদি আমি এটা এটা এক লাইনে হয়ে যাবে, এটা ছোট করে দেওয়া আছে, এটা হবে ডেরিভেটিভ অফ r cos থিটা, তার মানে r cos থিটা প্লাস c, এক লাইনের অঙ্ক। কিভাবে? cos থিটা রেখে আর কে করা হয়েছে, ঠিক কিনা? ইয়েস স্যার আর পরে আর রেখে cos থিটা করলে মাইনাস sin থিটা d থিটা, এইটা হয়ে গেল। পরে যদি স্কেলার পটেনশিয়াল চাই তাহলে এরকম করে বসিয়ে দেবে পয়েন্ট, অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে আমাদের পটেনশিয়াল, স্কেলার পটেনশিয়াল আর ওয়ার্ক ডানের কাজ শেষ। এটা থার্ড কুইজে যাবে, এই অঙ্কটা থার্ড কুইজে যাবে। আমরা যতটুকু টাইম আছে, যেহেতু আমাদের সময় কম, আমি চাইলেই বাদ দিয়ে দিতে পারছি না, আমি ডাইভারজেন্স থিওরেমে যাব, আজকে শুরু করব, একটু প্রথম দিকের বেসিক আইডিয়া দিব, তারপর ছাড়বো। তার আগে যদি এখান থেকে কেউ কোনো প্রশ্ন করতে চাও করতে পারো।
আছে কোনো প্রশ্ন? বলো, বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার কিনা, এগুলো ক্লিয়ার Yes, হয়েছে sir. কিনা? Clear. ঠিক আছে, তাহলে যাব ডাইভারজেন্স থিওরেমে। ডাইভারজেন্স থিওরেমে কি করছে সেটা দেখে এটা কত নম্বর গেল। 9 না 10? এটাই 9 ছিল। ডাইভারজেন্স থিওরেম 9। ডাইভারজেন্স থিওরেম, থিওরেমের নামই হলো ডাইভারজেন্স থিওরেম। গস ডাইভারজেন্স থিওরেম, থিওরেমটা আবিষ্কার করেছে গস। ডাইভারজেন্স থিওরেমটা শোনো, বেসিক আইডিয়াটা কি ডাইভারজেন্স থিওরেমের, একটু মন দিয়ে শোনো। এখানে একটা ফিগার দেওয়া আছে, তোমাদের অবশ্য সিলেবাস থেকে ডাইভারজেন্স থিওরেমের জন্য সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যাল গুলো বাদ দিতে বলা হয়েছে। যদিও করে দিতে পারলে ভালো হতো, টাইমও কম থাকে, আর অনলাইনে এত কিছু শেষও করা যায় না। শুধুমাত্র কার্টেসিয়ানটা করবো আমরা এখানে। কার্টেসিয়ান বুঝতে পারলে, যেহেতু সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যাল সম্পর্কে আইডিয়া আছে, একই রকম করে ওইগুলোর জন্য পারবে, যখন দরকার পড়বে করে নিতে পারবে। তো আমি কার্টেসিয়ানের জন্য বলি ডাইভারজেন্স থিওরেমটা কি, কিভাবে কাজ করছে। এটা কিন্তু ইঞ্জিনিয়ারদের কাজ, মানে ইঞ্জিনিয়ারিং পেশার যে একটা সম্মান আছে, তার কারণ হচ্ছে এখানে নিশ্চয়ই কঠিন কিছু আছে, যেটার কারণে সবাই চাইলেই হইতে পারে না ইঞ্জিনিয়ার। যদি সবাই ইঞ্জিনিয়ার হয় তাহলে ইঞ্জিনিয়ারদের সম্মান থাকবে না। তো তুমি যদি এই অঙ্কগুলো বুঝতে না পারো, তাহলে তুমি বুঝবে যে হয় তোমাকে আরো বেশি পড়াশোনা করতে হবে, আর না হলে অন্য পেশা, ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে অবশ্যই এই ম্যাথ গুলো বুঝতে হবে। এইখানে মনে করো একটা ফিল্ড দেওয়া আছে, ফিল্ড বলতে মনে করো একটা চুম্বক, এক্সাম্পল একটা চুম্বক দেওয়া আছে এখানে। তো এখানে যদি আমি একটা ম্যাগনেট রাখি, ম্যাগনেট, এখানে যদি একটা ম্যাগনেট রাখি, সেই ম্যাগনেটের ফ্লাক্স যেটা আছে মানে চুম্বক ফিল্ড, সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে, চারিদিকে ছড়িয়ে যাবে। কিংবা এখানে যদি আমি একটা হট কিছু রাখি, গরম বস্তু রাখি, তাপ রাখি, হিট সোর্স রাখি, সেই তাপও চারিদিকে ছড়িয়ে যাবে। অথবা যদি লাইট রাখি, চারিদিকে লাইট ছড়াবে। এই ব্যাপারগুলো কি পরিমাণ ফিল্ড এখান থেকে বের হচ্ছে সেটা কাউন্ট করার জন্য ডাইভারজেন্স থিওরেমটা খুব হেল্প করে। মনে করো ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আমাদের এখানে সারফেস আছে, যদি একটা বক্স হয়, কার্টেসিয়ান বক্সের জন্য, সিলিন্ড্রিক্যাল হলে সিলিন্ডারের জন্য, আর স্পিয়ার যেটা গোলক, বল, ফুটবল বা ক্রিকেট বল, এগুলো হচ্ছে স্পেরিক্যালের জন্য। তো আমি এই এক্সাম্পলটা বলি। এইখানে একটা বস্তু রাখা আছে, ম্যাগনেট মনে করে রাখা আছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে তার ফিল্ড। আমি কাউন্ট করব এই ফিল্ড, টোটাল ফিল্ড কতটুকু কাজ হয়েছে বা কতটুকু এইখান থেকে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি আমি, সেগুলো কাউন্ট করতে চাই। তো ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এইখানে যে 6টা সারফেস আছে, সব সারফেস দিয়ে বের হবে। ছয়টা সারফেস আছে এখানে। Yes, sir. একটা হলো টপ সারফেস, এই যে টপ, এটা হলো টপ, লেখা আছে টপ। একটা হলো বটম, জেড, যেখানে উপরে টপে Z2, বটমে Z0। একটা হলো লেফটে, ডান দিকে তো ওয়াই, এদিকে ওয়াই, তো লেফটে হলো Y0, রাইটে হলো Y2। আর আমার দিকে যেটা, এই দিকটা, এই দিকটা হলো আমার দিক বলছি, ফ্রন্ট, মানে আমি যেদিকে আছি ফ্রন্ট, এটা হলো ফ্রন্ট সাইজ। ফ্রন্ট হলো x=2, আর এর উল্টো দিকে ব্যাক, ফ্রন্টের উল্টো দিকে ব্যাক, ব্যাকে হচ্ছে x=0। হতে পারে 2 এর জায়গায় 1 দেওয়া আছে, বা এখানে 3 4 দেওয়া আছে, সেরকম হতে পারে, তখন লিমিট চেঞ্জ আসবে। এইখানে আমি এখন কাউন্ট করব এই যে 6টা সারফেস আছে, একটা বক্সের সারফেস থাকে 6টা, এই যে 6টা সারফেস আছে সেই সারফেস দিয়ে কি পরিমাণ ফিল্ড পাস হচ্ছে সেটা আমি কাউন্ট করতে চাই। তো তাহলে কিন্তু আমাকে 6 বার করতে হবে, প্রত্যেকটা সারফেসে আলাদা আলাদা করে ফিল্ড কাউন্ট করে তারপরে যোগ করলে আমি টোটাল ফিল্ড পাবো। আমাকে যদি টোটাল ফিল্ড বের করতে হয় 6 সারফেসের 6 বার করে যোগ করতে হবে। গাউস বলছে যে এত কষ্ট করার দরকার নেই, এতবার সারফেস ইন্টিগ্রেশন করার দরকার নেই। এটা তো একটা ভলিউম, ভলিউম তো আমি জানি, ম্যাথ 2তেও করেছো, ভলিউম ইন্টিগ্রেশন করেছো, ট্রিপল ইন্টিগ্রেশন করে এসেছো ম্যাথ 2তে। তো
গাউস বলছে যে এইটাকে যদি আমি ভলিউম ইন্টিগ্রেশন করি তাহলে আমি একবারে সেম রেজাল্ট পেয়ে যেতে পারি। এটাই হলো ডাইভারজেন্স থিওরেম। মানে গাউস বলছে যে আমি এটাকে ভলিউম ইন্টিগ্রেশন করবো। ভলিউম ইন্টিগ্রেশন মানে তিন দিকেই থাকবে, ডিএক্স, ডিওয়াই, ডিজেড। এক্স এর লিমিট 0 থেকে 2, ওয়াই এর লিমিট 0 থেকে 2, জেড এর লিমিট 0 থেকে 2। আমি 6টা সারফেসে না করে শুধু এই ভলিউম ইন্টিগ্রেশনটা দিয়েই এই সেম রেজাল্ট বের করা যায়। তবে সেই ক্ষেত্রে এখানে ডাইভারজেন্স অফ এটা থাকবে। আমি যে ফিল্ড নিয়ে কাজ করছি, যে ফিল্ড আমার যে ম্যাগনেটের ফিল্ড, মনে করো ম্যাগনেট যদি হয় বা এখানে যদি ইলেকট্রিক ফিল্ড হয়, সেই ফিল্ডের ভেক্টর যেটা, এটা অবশ্য প্রশ্নে দেওয়া থাকবে এর ভেক্টরটা, সেটাকে আমি ডাইভারজেন্স করে যদি ভলিউম ইন্টিগ্রেশন করি তাহলে সেম রেজাল্ট পাওয়া যাবে। তাহলে আমার একটা ইন্টিগ্রেশন করলেই হবে, এই একটা ইন্টিগ্রেশন করলেই হবে, 6 বার সারফেস ইন্টিগ্রেশন করা লাগবে না। এই থিওরেমেটার নাম ডাইভারজেন্স থিওরেম, কারণ এই ভিতরে ডাইভারজেন্স অফ এ লাগে। এখন তুমি যখন কাজে লাগাবে তখন তুমি সারফেস ইন্টিগ্রেশন করবে না, একবারে ভলিউম ইন্টিগ্রেশন করে ফিল্ড ক্যালকুলেট করে দেবে। কিন্তু এইখানে তুমি যেহেতু শিখছো, তোমাকে দুটাই করতে হবে, ভলিউম ইন্টিগ্রেশনও করতে হবে, সারফেস ইন্টিগ্রেশন গুলোও করতে হবে। এই অঙ্কটাতে কিন্তু মার্কও বেশি থাকবে, কারণ 6টা সারফেস ইন্টিগ্রেশন। আমি যে 1 মার্ক করেও দিই 6টা সারফেস ইন্টিগ্রেশনে, মিনিমাম 6 মার্ক হয়ে গেল। তারপর আবার ভলিউম ইন্টিগ্রেশন আছে, তাহলে এই অঙ্কে মিনিমাম 6 মার্ক তো থাকবেই, আরো বেশি থাকতে পারে। কুইজে দিলে আরো বেশি দিব, আর ফাইনালে দিলে তখন হয়তো এরকম 6 বা 8 মার্ক, তারপরেও কিন্তু অনেকগুলো মার্ক। তো এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ এটা তোমাদের কাজেও লাগে খুব। আর একবার বুঝে গেলে সিম্পল আছে, কারণ ইন্টিগ্রেশন গুলো শর্টকাটে তুমি চাইলে ম্যাথল্যাব দিয়ে কিংবা ম্যাথমেটিকা দিয়ে করে ফেলতে পারবে। তো আগে প্রবলেম সবচেয়ে যেখানে হতো, যে কারণে এইখানটাতে রেজাল্ট খারাপ করতো বেশিরভাগই, সেটা হলো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ঠিক মতো করতে পারে না, শেষ করতে পারে না, অঙ্ক অর্ধেক পথে এসে রেখে দেয়। এখন সেই সমস্যাটা সমাধান করার জন্য আমি গত সেমিস্টারও দেখাইনি, এই সেমিস্টার থেকে দেখাচ্ছি, যাতে করে এইখানে না আটকে থাকো। ঠিক আছে, তাহলে শুরু করি। বেসিক আইডিয়া ক্লিয়ার? কি করতে চাচ্ছি, বেসিক আইডিয়া ক্লিয়ার কিনা? জি স্যার। বেসিক বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। এই যে এটা প্রশ্নে দেওয়া আছে, আমি এটাকে প্রথম করব ডাইভারজেন্স। একটু দেখাই, আমি এখান থেকে দেখাই, এইখান থেকে করে দেখাই। প্রথমে আমি এটাকে ডাইভারজেন্স করতে চাই। তো ডাইভারজেন্সের জন্য ডাইভারজেন্স কিভাবে করে দেখে নাও। ডাইভারজেন্স 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 কিভাবে করতে হয়, এই হলো ডাইভারজেন্স। ডাইভারজেন্স করার টেকনিক পেয়ে গেছি। ডাইভারজেন্সটা তুমি অলরেডি জানো, ডাইভারজেন্স শিখেছো, এই জন্য আমি ডাইভারজেন্সটা এখানে দেখাচ্ছি না। ডাইভারজেন্স তো আমার সেকেন্ড কুইজেও আছে, তো আমি ডাইভারজেন্সটা এখান থেকে শর্টকাট নিচ্ছি। একটা হলো এক্সজেড, পরেরটা হলো মাইনাস ওয়াই জেড স্কোয়ার, পরেরটা হলো মাইনাস ওয়াই জেড স্কোয়ার, চিহ্ন use। আর পরেরটা হলো মাইনাস এক্স ওয়াই ডাইভারজেন্স করলাম, এর ডাইভারজেন্স এর রেজাল্ট। তাহলে জেড মাইনাস জেড স্কোয়ার হলো আমার ডাইভারজেন্সের রেজাল্ট, জেড মাইনাস জেড স্কোয়ার। করা আছে অঙ্কটা অবশ্য, এই অঙ্কটা করা আছে। জেড মাইনাস জেড স্কোয়ার, দেখি কোথায় করা আছে, এই যে জেড মাইনাস জেড স্কোয়ার। এই হলো ডাইভারজেন্স। এই যে ভেক্টরটা আমার দেওয়া ছিল, প্রশ্নে ভেক্টর অবশ্যই দেওয়া থাকবে, প্রশ্নে ভেক্টর দেওয়া থাকবে, আর এই ফিগারটা দেওয়া থাকবে। আমি যে ফিগার নিয়ে কাজ করছি, এই ফিগারটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, আর ভেক্টরটা দেওয়া আছে। তো ডাইভারজেন্স করলাম জেড মাইনাস জেড স্কোয়ার। এখন এটা হলো একটা পার্ট, একটা ইন্টিগ্রেশনে আমি ফাইনাল অ্যান্সার পেয়ে যাব। টোটাল ফ্লাক্স, এটা টোটাল ফ্লাক্স, এটা দিলে আমি পেয়ে যাব। তো এই ইন্টিগ্রেশনটা করা হয়েছে, চাইলে এখানে একটু করে দেখতে পারি ঠিক আছে কিনা, দেখা যাক। ইন্টিগ্রেশনটা মনে হয় ঠিকই আছে, চেক না করলেও হতো, তারপর একটু দেখাই দিই। ইন্টিগ্রেশনটা করি, এই ইন্টিগ্রেশনটা করো। ইন্টিগ্রেশন করার জন্য তুমি চাইলে এখন এটা ইউজ করতে পারো, শর্টকাট আছে ট্রিপল ইন্টিগ্রেশন। কত সিস্টেম, কত সুবিধা। আগে এইগুলো মানুষ হাতে হাতে করতো বলে আরো বেশি বুদ্ধি হতো তাদের, তারা নিজেরা প্র্যাকটিস করতো। এখন যত
এইগুলো আসছে তত বুদ্ধি কমে যাচ্ছে মানুষের মাথায়, আবার কারো কারো বুদ্ধি বেড়ে যাচ্ছে যারা ইউজ করছে খুব বেশি বেশি। ঠিক আছে, এটা হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড। লিমিট বলো 0 থেকে 2, কারণ এক্স ফিগার থেকে দেখেছো এক্স ওয়াই জেড সব 0 থেকে 2 পর্যন্ত, ওটা ফিগারে দেওয়া আছে লিমিটটা 0 থেকে 2 ছিল। এক্স এর দিকেও 0 থেকে 2, ওয়াই এর দিকেও আমাদের রেজাল্ট হলো -8/3। এটা হলো ফাইনাল রেজাল্ট। মানে তুমি যদি এইখানে না করতে, নিজের কাজের জন্য করতে, তাহলে এটাই হতো তোমার অঙ্ক। কিন্তু এখন তোমাকে সারফেস ইন্টিগ্রেশন 6টা করে সেইগুলো যোগ করে দেখাতে হবে যে 6টা সারফেস ইন্টিগ্রেশনের যোগফল এইটা সমান হয়। তো সারফেস ইন্টিগ্রেশন সম্পর্কে একটু আইডিয়া দিই, এখনো কিছু টাইম আছে, অন্তত একটা দুইটা যদি আমি দেখাই সারফেস ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় তাহলে বুঝতে যাবে। পরের ক্লাসে আমরা প্র্যাকটিস করবো। একটু সারফেস ইন্টিগ্রেশন সম্পর্কে বলি এবার। বলো, তার আগে বলো, ভলিউম ইন্টিগ্রেশন তো ক্লিয়ার তাই না? সেকেন্ড পার্ট তো ক্লিয়ার, সেকেন্ড পার্ট যেটা এটা তো ক্লিয়ার। Yes, sir. এবার সারফেস ইন্টিগ্রেশনটা দেখাই। সারফেস ইন্টিগ্রেশনটা দেখাবো, এটা একটু কেটে দিয়ে তুলি, জায়গাটা দরকার আমার। সারফেস ইন্টিগ্রেশনটা দেখাবো এবার, এটারও কাজ নাই। এইখানে দেখো সারফেস ইন্টিগ্রেশন কিভাবে করে। সারফেস ইন্টিগ্রেশনের জন্য 6টা সারফেস আছে। প্রথমে এখানে ফ্রন্ট ফেস দেওয়া আছে, আমি ফ্রন্ট ফেসটাই দেখাই। প্রথম ফ্রন্ট ফেস, এটা হলো ফ্রন্ট ফেস, এই ফেসটার নাম হলো ফ্রন্ট ফেস। এইদিকে ওয়াই চেঞ্জ হচ্ছে, ডান দিকে আমি যত ডান দিকে আসবো ওয়াই চেঞ্জ হবে, যত আমি উপরে যাব জেড চেঞ্জ হবে। তাহলে এখানে চেঞ্জ হচ্ছে কে কে, ওয়াই আর জেড। এই ফেসের উপরে, এই যে ফেস মানে আমার যে বক্সের এই পাশটা সাইড যায়, এটার উপরে ডান দিকে ওয়াই বাড়ছে, উপরের দিকে জেড বাড়ছে, আর এক্সটা হলো ফিক্সড। বুঝতে পারছো এটা এক্সটা কেন ফিক্সড? এইখানে তুমি যেখানে দাঁড়াও, যে পয়েন্টে দাঁড়াও, এক্স কিন্তু সবসময় ফিক্সডই থাকবে। এটা আমি আরেকটা এক্সাম্পল দেখাই। মনে করো এটা টপ, একটা বক্সের উপরের পার্ট, মনে করো এটার উপর বসতে পারবে তুমি, এরকম একটা বাক্স, বাক্সের উপরের পার্ট। বলো এইখানের হাইট কত? এই পয়েন্টে যদি তুমি বসো, এইটার হাইট কত হলো? কথা বলো, এটুকুর হাইট কত? Z2 দেওয়া আছে, এখানে হাইট কত? Sir, 2. Sir, Two. 2, sir. 2। এখানে আসলে কি 2 না? এখানে আসলে 2 না? সব জায়গায় 2 না? যদি একটা বাক্স থাকে, বাক্সের হাইট যদি 2 হয়, তো উপরের তলে তুমি যেখানেই বসো, যে পয়েন্টেই বসো, সব জায়গাতেই 2 না? Yes, sir. Yes, sir. তাহলে এইখানেও তুমি যেখানেই আসবে সব জায়গাতেই x এর ভ্যালু 2, ফ্রন্ট ফেসে এইদিকে x এর দিকে 2, এইখানে যেখানেই যাবে x এর y এর ভ্যালু 2, ডান দিকের এইখানে, ঠিক কিনা? Yes, sir. আবার নিচে নিচে বটম যেটা, সব জায়গাতেই হাইট 0, তাহলে z 0। লেফট সাইডে যদি আসো সব জায়গাতেই y 0, যদি ব্যাকে যাও সব জায়গাতেই x 0। ক্লিয়ার তো? এটা টপেরটা বুঝলেই বাকিটা বুঝবে একই রকম করে, ঠিক আছে না? Yes, sir. Yes, sir. তাহলে ফ্রন্ট ফেসে x = 2। যে দুইটা চেঞ্জ হচ্ছে, এই যে ডান দিকে y চেঞ্জ হচ্ছে, আমি ফ্রন্ট ফেস নিয়ে কথা বলছি, ডান দিকে y চেঞ্জ হচ্ছে dy। যে দুইটা চেঞ্জ হচ্ছে y আর z, আমার এই যে ফেস নিয়ে আমি কাজ করছি সেই ফেসের উপরে চেঞ্জ হচ্ছে y আর z। তো dy dz, যে দুইটা চেঞ্জ হচ্ছে সেই দুইটার d, আর যেটা ফিক্সড এক্সটা ফিক্সড তার মাথায় ক্যাপ, এই যে x = 2। এই হলো ds। ds টা খুব ইম্পর্টেন্ট, ds বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ds মানে আমার চেঞ্জ হচ্ছে কে, আমি ফ্রন্ট ফেসে আছি, ফ্রন্ট ফেসে y চেঞ্জ হচ্ছে, z চেঞ্জ হচ্ছে, তাহলে ds এ dy আসবে, dz আসবে। আর যেটা ফিক্সড সেটার মাথায় ক্যাপ আসবে, কারণ এইখানে ফিক্সড। আমার যখন ফ্লাক্স বের হবে, এইখান থেকে যখন ফ্লাক্সটা বের হয়ে আসবে, তখন কি এই এটার উপরে পারপেন্ডিকুলার, তো ডিরেকশনটা কি, আমি কোন ডিরেকশনে বের হচ্ছে, এক্স অ্যাক্সিসের দিকে না? যখন আমার ফ্লাক্স বের হচ্ছে এখান দিয়ে যদি এইটার গা দিয়ে যদি ফ্লাক্স বের হয়, পারপেন্ডিকুলার হয়ে বের হবে, তাহলে সেই ডিরেকশনটা কি, এক্স অ্যাক্সিসের দিকে না? তাহলে এক্স ক্যাপ হবে না? Yes, sir. যদি টপের হতো, যদি টপে হতো, যদি আমার যদি টপ হতো, যদি টপে হতো, তো টপে কিন্তু ডিএসটা হতো, আমি টপের ডিএস বলছি, টপের ডিএস। ডিএসটা দেখো কিভাবে বের করে। টপের ডিএস হচ্ছে এইদিকে ওয়াই চেঞ্জ হবে, এইদিকে এক্স চেঞ্জ হবে, তাহলে ডিওয়াই আর ডিএক্স টা থাকবে। আর জেড এর মাথায় ক্যাপ হবে, কারণ আমার টপ
উপরের দিকটা এটা কিন্তু জেড অ্যাক্সিসের দিকে, এই যে টপের যে আরোটা দেখো এটা কিন্তু উপর দিকে চলে গেছে, জেড অ্যাক্সিসের দিকে চলে গেছে, তাহলে ডিরেকশন ফ্লাক্সের ডিরেকশন হলো জেড। তাহলে সহজ কথায় যে দুইটা চেঞ্জ হচ্ছে সেই দুইটা ডি, আর যেটা স্থির ওই দিকেই হচ্ছে আমার ফ্লাক্সটা বের হচ্ছে ওই ডিরেকশনে। এইভাবে ডিএস আসে। ক্লিয়ার ডিএস এর ব্যাপারটা? Yes, বলো। sir. ডিএস ক্লিয়ার। তাহলে আমার সারফেস ইন্টিগ্রেশন হবে এ ডট ডিএস। এ ডট ডিএস, এ মানে হলো প্রশ্নে দেওয়া আছে ভেক্টর। এখন যদি এ ভেক্টরের সাথে ডিএস করি, এই ডিএসটা করি এক্স ক্যাপ ডিওয়াই ডিজেড, আমি যদি এইটার সাথে এই ভেক্টরের সাথে যদি আমি ডিএস করি এক্স ক্যাপ ডিওয়াই ডিজেড, তাহলে বলো এখানে এক্স ক্যাপ এখানে এক্স ক্যাপ, বাকি দুইটা তো লাগবে না কারণ ডট গুণ করে দুটো থাকবে না, শুধু এটা থাকবে, তাই না? ডট গুণ করলে Yes, sir. Yes, sir. এই যে এই জন্য এই যে এই এক্সজেড আর যে দুইটা চেঞ্জ হচ্ছে সেই দুইটার লিমিট, ওয়াই এর লিমিট তো আমি জানি 0 থেকে 2, জেড এর লিমিটও জানি। করো সিম্পল ইন্টিগ্রেশন ওই যেভাবে করতে পারবে, আমি যে দেখালাম মাত্র ট্রিপল ইন্টিগ্রেশন দেখালাম ওইভাবে ডাবল ইন্টিগ্রেশন করতে হবে, লিমিট বসালেই চলে আসবে। বলো সারফেস ইন্টিগ্রেশনটা পরিষ্কার কিনা এখন? Yes, sir. Yes, sir. তাহলে একইভাবে আমি জাস্ট টপটা করে শেষ করি, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে করব। টপটা একটু দেখাই শেষ করি। তো টপের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে ডিওয়াই ডিজেড, ডিওয়াই আর ডিএক্স। টপের যে আমি সারফেস যেখানে আমি বসতে পারি, বাক্সের যে জায়গাতে আমি বসতে পারি, এইখানে কিন্তু ডান দিকে ওয়াই চেঞ্জ হচ্ছে ডিওয়াই, এইদিকে এক্স চেঞ্জ হচ্ছে এইদিকে, তাহলে ডিএক্স, আর এইখানে জেডটা ফিক্সড, জেড এর মাথায় ক্যাপ। তো আমি যদি ডিরেকশন ফ্লাক্সের ডিরেকশন চিন্তা করি তাহলে কিন্তু যেটা ফিক্সড থাকে তার উপর পারপেন্ডিকুলার হয়ে বের হয়, তাহলে এটা হচ্ছে জেড এর ক্যাপ। তো আমি যদি এখান থেকে এ ডট ডিএস করি সারফেস ইন্টিগ্রেশন, তাহলে আমার জেড কম্পোনেন্টটা আসবে, জেড কম্পোনেন্ট যেহেতু জেড ক্যাপ, জেড কম্পোনেন্ট কোনটা? মাইনাস এক্স ওয়াই, এই যে এখান থেকে জেড কম্পোনেন্ট মাইনাস এক্স ওয়াই, তাহলে ইন্টিগ্রেশন আছে মাইনাস এক্স ওয়াই আছে আর সঙ্গে আছে ডিওয়াই ডিএক্স। তো ওয়াই এর লিমিট 0 থেকে 2, এক্স এর লিমিট 0 থেকে 2, ইন্টিগ্রেশন করে দিলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, টপ ফেস চলে আসবে। Yes, sir. আচ্ছা এইবার একটু দেখাই এই করে কিভাবে বের করবে। এইখান এটা দেখে আমি শেষ করব। একটা ইন্টিগ্রেশন এখান থেকে দেখিয়ে দিই, ডাবল ইন্টিগ্রেশন। ডাবল ইন্টিগ্রেশন করব, ডাবল, এই হলো ডাবল ইন্টিগ্রেশন। এটা একটু দেখাই, এটা দেখে আমি শেষ করে দিচ্ছি, তারপর আমরা নেক্সট ক্লাসে করব। এটা দেখাই এই ইন্টিগ্রেশনটা 0 থেকে 2, 0 থেকে 2, এটা হলো ডিওয়াই ডিজেড, ডিওয়াই ডিজেড কত সুবিধা, আগে এইখানে সব আটকে বসে থাকতো, আর এখানে আছে কি এক্স জেড, এক্স জেড, এখানটা ছোট্ট একটা বোঝার আছে। বলো প্রবলেম কি, এখানে প্রবলেমটা কি? আমি কার সাপেক্ষে করছি? ওয়াই জেড এর সাপেক্ষে, Yes, sir. কিন্তু এখান থেকে এক্স আছে, ঠিক কিনা? Yes, sir. কিন্তু এক্স এর ভ্যালু তো এখানে দেওয়াই আছে, এক্স কত? 2, sir. এক্স 2, তাহলে এখানে 2 বসবে, এখানে এক্স না এখানে 2 হবে। এই যে ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকু থাক। তোমাদের পরীক্ষা কবে দিয়েছি? নেক্সট 2 তারিখে। আর এটা কিন্তু শর্টকাট আছে, এই যে এরকম করে শর্টকাটে করতে পারবে অঙ্কগুলো, তো ভুল হওয়ার কোনো কারণ নাই। আর ফার্স্ট কুইজের খাতা ফেরত দিয়ে দিব। ফার্স্ট কুইজে বেশিরভাগই ভালো করেছে, আর আমি বলেইছিলাম কিভাবে এখান থেকে অ্যান্সার ভেরিফাই করতে হয়। যারা এরপরও ভুল অ্যান্সার সাবমিট করেছে তাদের নিশ্চয়ই এটা সম্পর্কে এখনো পর্যন্ত আইডিয়া হয় নাই, তাতে অবশ্য সমস্যা নাই। হ্যান্ড ক্যালকুলেশনটার উপরে আমি বেশি ভরসা করছি, হ্যান্ড ক্যালকুলেশনটাই হচ্ছে মূল কাজ, সেটা করলে বেশি ভালো। তারপরে যদি অ্যান্সার গুলো একটু ভেরিফাই করে নিতে তাহলে মনে হয় ভুলগুলো হতো না ওইভাবে। এটাই তো মনে হয় রেজাল্ট বেশিরভাগই ভালো। দেখো শুরুতেই দেখো কতগুলো মার্ক, বেশিরভাগই 14-15-এর উপরে। খাতা ফেরত দিয়ে দিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে আজকে কিছুই বলবে না, নেক্সট ক্লাসে বলবে, আগে ভালো করে দেখবে তারপরে নেক্সট ক্লাসে বলবে। রিটার্ন করে দিই। আর যারা হচ্ছে যে বেশি দেরি করেছে ওদের হয়তো 1-2 মার্ক, বেশি না, খুব বেশি কাটি নাই, যদি কিনা খুব দেরি হয় তখন 2-1 মার্ক কেটেছে। রিটার্ন করে দিলাম। আর এটার অবশ্য সলিউশনও আছে আমার কাছে, সলিউশনটাকে দিয়ে দিব কিনা বলো? সলিউশনকে নিয়ে নিতে চাও চেক করার জন্য, ম্যাচ জি করার স্যার, জন্য? দিয়ে দেন স্যার। তাহলে সলিউশনটা হলো এইখানে আছে, এই হলো সলিউশন, ফার্স্ট কুইজের সলিউশন গুলো। এখন বলো স্ক্রিনশট করে নিতে চাও নাকি আপলোড করে দিব? এটা যদি স্ক্রিনশট করতে চাও করতে পারো,
এখানে স্ক্রিনশট করেও নিতে পারো। আবার এই কাজগুলো তোমরা নিজেরাও করে নিতে পারো, আমারই কেন দিতে হবে। এই যে এই হলো সলিউশন। তুমি তো এইগুলো ভেরিফাই সাবমিট করার আগে ভেরিফাই করে নিলে ভালো করতে। এইগুলো যদি কেউ স্ক্রিনশট করতে চাও করতে পারো। স্যার Check করে আরেকটা ফাস্ট রয়েছে, আমি কি স্যার যেতে পারি আচ্ছা, স্যার? হ্যাঁ শেষ 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 চলে যাও। যাদের অ্যাটেন্ডেন্স স্যার? অ্যাটেন্ডেন্স তো অটো ডাউনলোড হবে, কে কখন আসছে গেছে সব অটো সব ডাউনলোড হবে।